ঝিলমিল, আমি কি সত্যি তোকে দেখছি? তুই তুই দরজা খুলেছিস? না, তোর চাচি দরজা খুলেছে। ঝিলমিল ঝটপট দুই হাতে বুকের উপরে ভাঁজ করে দাঁড়িয়ে ধারালো গলায় বলল। জারিফ একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে টাল সামলাতে সামলাতে বলল। আমার কোনো চাচি টাচি নেই, শর্ত সামনে থেকে। তাই এখানে এসেছিস কেন? তুই না বলেছিলি আমার মুখও আর দেখবি না? তাহলে আবার কি চাস? এই শোন, কেঁদে কেঁদে কেটে কোনো লাভ নেই। আমি তোর মতো কত মেয়ের সাথে এমন টাইম পাস করি, তুই সিরিয়াস হয়ে গেছিস বলে আমার কি দোষ? কে কাছে? তোর মতো এই লিকলিকে জিরাফের জন্য আমি কাঁদবো? এটা আমার স্বামীর বাড়ি, তাই আমি এখানে এসেছি। ঝিলমিল মুখ বাঁকিয়ে জবাব দিল। চোখ দুটো পিটপিট করে বলল জারিফ। দিনে দুপুরে নেশা করেছিস নাকি? এখন সকাল, আর নেশাটা তুই করেছিস, আমি না। এখনো আমাকে নিয়ে স্বপ্ন দেখেই যাচ্ছিস? এই বাড়ির বউ হওয়ার স্বপ্ন দেখে কোনো লাভ নেই। আমার দাদিমা তোকে একদম পছন্দ করে না। সর সামনে থেকে। জারিফ বিদ্রুপের স্বরে বলল। তোর বউ হতে এখানে কে মরতে এসেছে শুনি? এই তো একটু আগেই বললি এটা নাকি তোর স্বামীর বাড়ি। জারিফ বাঁকা হাসল। ঝিলমিল এবার জারিফের খুব কাছে এগিয়ে গেল। তারপর অত্যন্ত স্পষ্ট ও গম্ভীর গলায় বলল। ঠিকই তো বলেছি, আমি আমার স্বামীর বাড়িতেই আছি, এ বাড়ির ছোট বউ হয়ে। তোর একমাত্র চাচা শেহরিয়ার ফাইজান বারিশের স্ত্রী। কথাটা শুনে আবারও এক চরম তাচ্ছিল্যের হাসি ফুটে উঠল জারিফের ঠোঁটে। বলল। আমার চাচ্চুর তো কাল তোর ফুপির সাথে বিয়ে হয়ে গেছে। আরে, আমাকে হারিয়ে তুই এতটা পাগল হয়ে যাবি ভাবিনি। আমি তো তোকে আগেই বলেছিলাম, আমার বাকি গার্লফ্রেন্ডগুলোকে মেনে নিতে পারলে আমার সাথে থেকে যা। তুই তো থাকলি না, ইগো দেখালি। ঝিলমিল এক ঝটকায় হাত উঁচিয়ে জারিফকে থামিয়ে দিল। চোখ দুটো আগুনের গোলার মতো করে বলল। চুপ বেয়াদব! নিজের চাচিকে এসব সস্তা কথা বলতে তোর লজ্জা লাগে না? হ্যাঁ, আমি যা বলছি কান খুলে শুনে রাখ ভালো করে। কাল আমার ফুপির সাথে নয়, আমার সাথে তোর একমাত্র চাচার বিয়ে হয়েছে। আর নাও, আমি এখন এই বাড়ির ছোট বউ, আর সম্পর্কে তুই তোর নতুন চাচি। জারিফের হাত ফসকে গেল দরজার চৌকাঠ থেকে। সে সোজা হয়ে দাঁড়ানোর চেষ্টা করে চোখ বড় বড় করে বলল। দেখ, ফাজলামি করবি না ঝিলমিল। আমার চাচ্চু কোন দুঃখে তোর মতো একটা পুচকে মেয়েকে বিয়ে করতে যাবে? বাসর ঘর থেকে মাত্র বের হলাম, আর তুই এখনো বলিস বিয়ে করার কথা? তোর সাথে কি আমার এখনো ফাজলামো করার সম্পর্ক? হ্যাঁ। ঝিলমিল কড়া জবাব দিল। ঠিক তখনই ওপর থেকে পদশব্দ শোনা গেল। বাড়ির ওয়াশরুম থেকে বের হয়ে ঝিলমিলকে রুমে না পেয়ে নিচে নেমে এসেছে। সিঁড়ি দিয়ে নামতেই যখন সে ঝিলমিলকে সদর দরজার এই এলোমেলো পোশাকে জারিফের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে তার মেজাজ বিগড়ে যায়। সে দ্রুত পায়ে ওদের সামনে এসে দাঁড়িয়ে ঝিলমিলের আড়াল করে ধমকে সুরে বলে। এসব পরে রুম থেকে বের হয়েছে কেন? তো যাও রুমে যাও, কাপড় পাল্টে এসো। বারিশের কণ্ঠস্বর এবার বেশ করা। ঝিলমিল পাল্টা কিছু একটা বলতে চাইল, কিন্তু বারিশ তাকে থামিয়ে দিয়ে চোখ রাঙিয়ে বলল। যেতে বলেছি আমি। স্বামীর এই রাগী চোখের চাহনি দেখে আর দাঁড়িয়ে থাকার সাহস পেল না মেয়েটি। হন হন করে সে সিঁড়ি দিয়ে উপরে চলে যেতে লাগলো। তবে যেতে যেতেও তার কানে ভেসে এলো জারিফের তীব্র আর্তনাদ মাখানো কণ্ঠস্বর। চাচ্চু, ও এখানে কেন? আর ও কি বললো আবল তাবল বলছে? তুমি নাকি ওকে বিয়ে করেছো? বারিশ ভাতিজার নেশাগ্রস্ত চোখের দিকে তাকিয়ে শান্ত গলায় বলল। ও ঠিকই বলেছে। মানে? এবার আস্ত আকাশটা ভেঙে পড়ল জারিফের মাথায়। মানেটা পরে বলছিস, আগে বল কাল সারারা তুই কোথায় ছিলে? বারিশের কণ্ঠস্বর কঠোর, কিন্তু জারিফ তখন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। সে চিৎকার করে উঠল। চাচ্চু, ঝিলমিলের সাথে তুমিও পাগল হয়ে গেছো? তুমি ওকে বিয়ে করেছো মানে? দাদিমা জানে এটা? এটা কিভাবে সম্ভব? দাদিমা কোথায়? দাদি, ও দাদি! জাস্ট বিকজ আমি তোর সাথে একটু টাইম পাস করেছি বলে তুই ডিরেক্ট আমার চাচাকে বিয়ে করে বসলি? আর ইউ আউট অফ ইউর মাইন্ড ঝিলমিল? ঝিলমিলের দিকে তাকিয়ে বলল জারিফ। ঝিলমিল প্রচণ্ড বিদ্রুপ মাখানো স্বরে বলল। তোর মতো একটা চরিত্রহীন নেশা করে জন্য আমি আমার লাইফের এত বড় ডিসিশন নেব? অতটা ইম্পর্টেন্স দিস না নিজেকে। এমে, একদম চুপ। আমার নাতির সাথে এভাবে কথা বলার সাহস হয় কি করে তোমার? পাশ থেকে ঝর্ণা বেগমের কর্কশ চিৎকার ভেসে এলো। জারিফের সেই গলা ফাটানো চিৎকারে বাড়ির সবার ঘুম ভেঙে গেছে। একে একে সবাই নিচে নেমে এসেছেন। ঝিলমিলও ওপর থেকে কাপড় পাল্টে আসতে একদম দেরি করেনি। ঝর্ণা বেগমের সেই ধমক শুনে বারিশ ঝিলমিলের সামনে এসে দাঁড়ালো। মায়ের দিকে তাকিয়ে শান্ত কিন্তু শক্ত গলায় বলল। তুমি চুপ করো আম্মা, ও তো ঠিকই বলেছে।
বিয়ে তো আমাদের কারো ইচ্ছে হয়নি, পরিস্থিতির চাপে পড়ে হয়েছে। ছেলের মুখে এমন তড়িৎ উত্তর শুনে ঝর্ণা বেগম রাগে জ্বলে উঠলেন। তীক্ষ্ণ গলায় বললেন, আমার সামনে বেয়াদবের মতো কথা বলবে না তরঙ্গ। কিসের বিয়ে আর কিসের পরিস্থিতি? আজ এক্ষুনি এই মুহূর্তে ওকে ওর বাড়িতে দিয়ে আসবে তুমি। ঝিলমিলের মুখের রং বদলে গেল। একটু আগেও জারিফের মুখোমুখি হওয়ার আগে সে নিজে থেকে এই বাড়ি থেকে চলে যেতে চেয়েছিল, কিন্তু এখন যেতে চায় না। সে এখানেই থাকবে, এ বাড়ির ছোট বউ হয়ে জারিফের চাচি হয়ে থাকবে। ঝিলমিল বারিশের একদম গা ঘেঁষে দাঁড়িয়ে স্বামীর শার্টের হাতাটা আলতো করে টেনে ধরে অত্যন্ত ফিসফিসানি গলায় আতঙ্কিত স্বরে বলল, আপনি কি সত্যি সত্যি আমায় ওনাদের কথায় রেখে আসবেন? বারিশ ঘাড় ঘুরিয়ে এক পলক মেয়েটার সেই ফ্যাকাশে মুখের দিকে তাকালো। সে একটু ঝুঁকে মৃদু আওয়াজেই পাল্টা শব্দ করল। রেখে আসলে খুশি হবে? ঝিলমিল চটপট দুই পাশে মাথা নাড়ল। তার চোখের ভাষা পরিষ্কার বলে দিচ্ছে সে যেতে চায় না। বারিশ একটু বাঁকা হাসলো, বলল, তাহলে আমি যা যা বলবো সব শুনতে হবে। কি শুনতে হবে? যখন যেটা হুকুম করব সেটাই করতে হবে। ঝিলমিল কিছু না ভেবেই বলল, ওকে, আমি রাজি, কোনো সমস্যা নেই, আমি সব শুনবো। ছেলের কোনো হেলদোল না দেখে ঝর্ণা বেগম এবার এগিয়ে এসে চিবিয়ে চিবিয়ে বললেন, কি বললাম শুনতে পাওনি? ওকে আজই ওর বাপের বাড়ি দিয়ে আসবে। আমি এই আপদকে 1 সেকেন্ডের জন্য আমার সংসারে। ঝর্ণা বেগম নিজের কথা শেষ করার আগেই বারিশ বরফ শীতল গলায় বলে উঠল, তুমি খুব ভালো করেই জানো আম্মা, আমি তোমার বাধ্য ছেলে নই। সকাল সকাল অযথা তর্ক করতে এসো না। বারিশের এই মুখের উপরে দেওয়া জবাব শুনে ঝর্ণা বেগমের চোখ দুটো রাগে কপালে উঠে গেল। মুখে মুখে কথা বলবে না। তুমি তো দিঘিকে বিয়ে করতে চেয়েছিলে, তাহলে এই মেয়েকে কিভাবে বিয়ে করলে? কপালে ছেলেও হয়ে গেছে, এটা নিয়ে তো বাড়াবাড়ি করার কিছু নেই তো। বারিশ অত্যন্ত উদাসীন গলায় জবাব দিল, আছে, আমি সেখানে ছিলাম না। আমার কাছে এই বিয়ের কোনো ভিত্তি নেই। ওকে দেখে আসো, না হলে আমি চলে যাব বাড়ি থেকে। বারিশের চোখে মুখে কোনো হেলদোল দেখা গেল না। সে মায়ের দিকে তাকিয়ে সোজাসুজি বলল, চলে যাও, ও কোথাও যাবে না, এখানে আমার সাথেই থাকবে। কথাটা বলেই বারিশ আর 1 সেকেন্ডও সেখানে দাঁড়ালো না। সে পাশ থেকে ঝিলমিলের নরম হাতটা শক্ত করে নিজের হাতের মুঠোয় নিল। তারপর সবার সামনে দিয়েই তাকে নিয়ে সিঁড়ি বেয়ে উপরে নিজের রুমের দিকে চলে গেল। ঝিলমিল শুধু বড় বড় চোখে তার স্বামীর এই রূপ দেখতে দেখতে মন্ত্রমুগ্ধের মতো পিছু পিছু হেঁটে গেল। এদিকে ঝর্ণা বেগম রাগে ক্ষোভে ফেটে পড়লেন। তিনি হনহন করে ওনার স্বামী চঞ্চল শেহরিয়ারের কাছে গিয়ে দাঁড়িয়ে ঝাঁঝালো গলায় বললেন, তুমি থাকতে কিভাবে এই বিয়ে হতে দিলে? তুমি কি জানতে না ঝিলমিলকে আমার ভালো লাগে না? চঞ্চল শেহরিয়ার একটা দীর্ঘশ্বাস ফেলে নির্বিকার ভঙ্গিতে বললেন, কি জানে, কে জানে তোমার কেমন লাগে ওকে। আমার তো বেশ ভালোই লাগে মেয়েটাকে। আর বিয়েটা যদি কাল না হতো, তবে আজকে রিসেপশনের অনুষ্ঠানটা কিভাবে হতো শুনে? কত নামি দামি মানুষ আসবে, তারা এসে বউ না দেখে কি বলতো? সেটা আমি বুঝতাম। ঝিলমিল বাচ্চা একটা মেয়ে, আমার ছেলের মতো যোগ্য একটা পাত্রের পাশে ওকে আমি কিছুতেই মেনে নিব না। জারিফ এতক্ষণ এক কোণে দাঁড়িয়ে নিজের মাথা চেপে ধরে সব দেখছিল। দাদির কথা শুনে সেও এবার সুযোগ পেয়ে গা ঝাড়া দিয়ে এগিয়ে এলো। দাদির সাথে তাল মিলিয়ে খ্যাপাটে গলায় বলল, ঠিক বলেছো দাদিমা। কোথায় ঝিলমিল আর কোথায় চাচ্চু? দুজনের কোনো ম্যাচই নেই। তুমি আর দেরি করো না, দ্রুত ওদের ডিভোর্স করানোর ব্যবস্থা করো। এই বাড়িতে আমি ওরে 1 সেকেন্ডও দেখতে চাই না। জারিফের কথা শেষ হওয়ার আগেই লিভিং রুমে হুট করে একটা ঠাস করে শব্দ হলো। সবার সামনে জারিফের গালে এসে ল্যান্ড করলো একটা শক্ত চড়। জারিফ এক হাত গালে চেপে ধরে ছিটকে 2 কদম পিছিয়ে যায়। সামনে তাকিয়ে দেখলো ওর বাবা ফারহাদ শেহরিয়ার, অর্থাৎ বারিশের বড় ভাই, রেগে ফুঁসছেন। তিনি নিজের ছেলের উপরে ধমকে উঠে বললেন, কোথায় ছিলে সারা রাত তুমি? দিন দিন এত অসভ্য আর জঘন্য কেন হয়ে উঠছ? লজ্জা করে না তোমার? সারা রাত বাইরে মদ গিলে সকালবেলা মাতলামি করতে করতে বাড়ি ফিরছ, আবার বড়দের মাঝে এসে ডিভোর্সের পরামর্শ দিচ্ছ। নিজের লিমিটের মধ্যে থাকো জারিফ, একদম মুখ বন্ধ করো, না হলে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিব। বাবার এই রুদ্রমূর্তি দেখে জারিফের নেশা এবার পুরোপুরি ছুটে গেল। সে আর কথা বলানোর সাহস পেল না।
তবে অপমানে আর ক্ষোভে ফুঁসতে ফুঁসতে ওপরের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলতে লাগলো, সবই ঝিলমিলের জন্য হচ্ছে। ওই বাড়িতে পা রাখতেই আমার লাইফে অশান্তি শুরু হয়ে গেল। ইউ হ্যাভ নো আইডিয়া হোয়াট ক্যান আই ডু ঝিলমিল। আমি তোকে এই বাড়িতে শান্তিতে থাকতে দেবো না, দেখে নিস। ঝর্ণা শেহরিয়ার ধপাস করে সোফায় গিয়ে বসলেন। ক্ষোভে তার বুকটা এখনও ধড়ফড় করছে। আজকে রাতেই রিসেপশনের অনুষ্ঠান, ছোট ছেলের বিয়ে বলে কথা, তাই আয়োজনটাও করা হয়েছে বেশ রাজকীয়ভাবে। তবে এই জাঁকজমকপূর্ণ আয়োজনের পেছনে আরও একটি বড় কারণ ছিল, তা হলো দিঘি। দিঘিকে ঝর্ণা বেগমের বহু আগে থেকেই ভীষণ পছন্দ। এই পুরো এলাকায় যদি রুচিশীল আর আলট্রা মডার্ন বলে কোনো মেয়ে থাকে, তবে সে একমাত্র দিঘি। সবসময় নিজেকে ফ্যাশনেবল ও পরিপাটি করে নিজেকে ভিন্নভাবে রিপ্রেজেন্ট করে রাখে। ওর হাঁটা চলা, ফ্যাশনালাইজিং আর স্মার্টনেস, যেগুলো কর্পোরেট লেভেলের মার্জিত মেয়েকে টেক্কা দেবে। তার ওপরে বড় প্লাস পয়েন্ট ছিল, ছেলে বাড়ির বিদেশ থেকে ফিরেই নিজের মুখে জানিয়েছে সে দিঘিকে বিয়ে করতে চায়। ব্যাস, সোনার সোহাগা। ঝর্ণা বেগম আর এক মুহূর্ত সময় নষ্ট করেননি। দিঘির পরিবারের সবার সঙ্গে কথা বলে তড়িঘড়ি করে বিয়ের দিন তারিখ ঠিকঠাক করে ফেলেন। আশা ছিল এমন মডার্ন একটা মেয়েই হবে শেহরিয়ার বংশের ছোট বউ, যে তার হাজব্যান্ড আর হ্যান্ডসাম আর যোগ্য ছেলের পাশে একদম পারফেক্টলি মানিয়ে যাবে। কিন্তু শেষ মুহূর্তে এসে দিঘির জায়গায় তার সংসারে পা রাখল ঝিলমিল। একই পরিবারের দুইজন মেয়ে হওয়া সত্ত্বেও দুজন একে অপরের বিপরীত রূপ। দিঘি যেমন পরিপাটি স্মার্ট, সেখানে ঝিলমিল মেয়েটা বড্ড বোকাশোকা আর অপরিপাটি। রূপ লাবণ্য থাকলেও নিজেকে গুছিয়ে নেওয়া বা পরিপাটি থাকার প্রতি তার বিন্দুমাত্র আগ্রহ নেই। চুলগুলো সবসময় অবিন্যস্ত থাকে, কাপড়ের বাজবিচার নেই, যেন একরাশ উদাসীনতা সবসময় ভর করে থাকে তার উপরে। সেই ছোটবেলা থেকেই তো দেখে আসছে সে মেয়েটাকে। এত অগোছালো মেয়ে সে জীবনে দেখেনি। হ্যাঁ, মেয়েটার এখনও নিজেকে মেনটেন করার মতো বয়স বা ম্যাচুরিটি কোনোটাই আসেনি। এখনও তো ও কৈশোরের খামখেয়ালিপনাতেই আটকে আছে। আরও কয়েকটা বছর যাক, মেয়েটা একটু দুনিয়াদারি শিখুক, তারপর ওর বয়সী কোনো পাত্রের সাথে ওর বিয়ে হবে। সেটাই স্বাভাবিক। তার ছেলের সঙ্গে কেন? কোথায় সেই পারফেক্ট ম্যাচিওর আর ইন্টেলিজেন্ট লাইফ পার্টনার, আর কোথায় এই অগোছালো নাবালিকা? বারিশের মতো পুরুষের পাশে একে কোনো অ্যাঙ্গেল থেকেই মেলানো যায় না। ঝর্ণা বেগম কপালে হাত দিয়ে চোখ বন্ধ করলেন। মনে মনে আবার সেই দিঘির চেহারাটাই ভেসে উঠল। দিঘি থাকলে আজ রাতে রিসেপশনের মিনিস্টার থেকে শুরু করে বিজনেসম্যান সবার সামনে কত সুন্দর করে কথা বলে পুরো স্টেজ মাতিয়ে রাখতো। আর এই ঝিলমিল শাড়িটা পর্যন্ত ঠিকঠাক ক্যারি করতে পারে না, ওড়না সামলাতে গিয়ে হোঁচট খায়। কে জানে কি কাণ্ড করে এই মেয়ে আজ। উল্টো তাদের মান সম্মান ধুলোয় না মিশিয়ে দেয়। নিজের ছেলের সাথে এই ঝিলমিলকে কোনোভাবেই মেনে নেওয়া যায় না। অসম্ভব, এটা কিছুতেই হতে পারে না। থ্যাংক ইউ সো মাচ বারিশ চাচু। আপনাকে যতটা খারাপ মনে করেছিলাম, আপনি কিন্তু তেমনটা নন মোটেও। ভালোই আপনি। অ্যাগেইন থ্যাংক ইউ। রুমে পা রাখার পর থেকে এই ঝিলমিল এক নাগারে বারিশের গুণগান গেয়েই যাচ্ছে। ওর এই অনর্গল বকবকানিতে অতিষ্ঠ হয়ে বারিশ ঘুমাতে যাওয়ার জন্য পা বাড়িয়েও থমকে গেল। পেছনে ঘুরে ভ্রু কুচকে বলল, তুমি কি এবার একটু থামবে? ঝিলমিল সেদিকে পাত্তা না দিয়ে আবার বেলকুনির দিকে এগিয়ে গেল। রেলিংয়ে হাত রেখে বলল, আমি সত্যি ইমপ্রেসড। আমার জন্য আপনি নিজের মায়ের সাথে ওভাবে তর্ক করলেন, ওয়াও। বেলকুনিতে দাঁড়িয়ে ঝিলমিল ওর নিজের আগের রুমটার দিকে তাকালো। চৌধুরী বাড়ি আর শেহরিয়ার বাড়ি একদম পাশাপাশি। বারিশের এই বেলকুনি থেকে ঝিলমিলের বেলকুনি আর ছাদ সবকিছুই খুব স্পষ্ট দেখা যায়। বারিশ ওর পেছনে এসে পকেটে হাত গুজে দাঁড়ালো। তারপর একদম ভাবলেশীন গলায় বলল, তোমার জন্য বলিনি, আমি এরকমই। শুনে ঝিলমিল একটু মুখ বাঁকালো। তবে পরক্ষণেই তার মাথায় নতুন কৌতূহল খেলে গেল। সে ঝটপট ঘুরে বারিশের মুখোমুখি হয়ে বলতে লাগলো, আচ্ছা চাচু, একটা কথা জিজ্ঞেস করি। মেয়ের কথা আর শেষ হলো না। বারিশ আচমকা এক পা এগিয়ে এসে এক হাত দিয়ে ঝিলমিলের নরম গাল দুটো শক্ত করে চেপে ধরল। তার চোখ দুটো আচমকায় বেশ বিপজ্জনক দেখালো। সে চিবিয়ে চিবিয়ে বলল, আর একটা বার যদি ওই চাচ্চু শব্দটা তোমার মুখ থেকে বের হয়েছে, তবে একদম এখান থেকে নিচে ফেলে দেব।
ঝিলমিল এক মুহূর্তেই পুরো চুপসে গেল। বারিশের এই আকস্মিক রুদ্রমূর্তি দেখে সে বড় বড় চোখ করে তার দিকে তাকিয়ে রইল। ভয়ে পেছাতে গিয়ে তার পিঠ থেকে ঠেকে গেল বেলকুনির রেলিংয়ে। বারিশ তার ঠিক সামনেই একদম ঝুঁকে দাঁড়িয়ে আছে। ঠিক এই অবস্থায় ঝিলমিলের পেছনে বাড়ির ছাদে আলতাফ চৌধুরী কোনো একটা কাজে এসেছিলেন। আচমকাই ওনার চোখ পড়ল পাশের বাড়ির ওই বেলকুনিতে। বারিশেরও চোখ এড়ালো না বিষয়টা। সে আর চোখেই শ্বশুরের দিকে তাকালো। আলতাফ চৌধুরীকে ছাদে দাঁড়িয়ে থাকতে দেখেই বারিশের গম্ভীর মুখে বাঁকা হাসি ফুটে উঠল। এবার সে ইচ্ছে করে ঝিলমিলের আরও কাছে ঘেঁষে দাঁড়ালো, যেন দূর থেকে দেখলে মনে হয় তারা খুব অন্তরঙ্গ অবস্থায় আছে। বারিশকে এত কাছে চলে আসতে দেখে আতঙ্কে চোখ দুটো শক্ত করে বন্ধ করে ফেলল ঝিলমিল। জড়ানো গলায় তার মুখ থেকে আবারও অবাধ্যের মতো বেরিয়ে এলো, চাচু। বারিশ আর সময় দিল না। সে নিজের বুড়ো আঙুলটা দিয়ে ঝিলমিলের কাঁপতে থাকা ঠোঁট দুটো শক্ত করে চেপে ধরল। তারপর নিজের মুখটা একদম ঝিলমিলের কানের কাছে নামিয়ে এনে ফিসফিস করে বরফ শীতল আওয়াজে বলল, কি বললাম কানে জানি? চাচ্চু বলে এখান থেকে ঠাস করে নিচে ফেলে দেব। চাচ্চু বলে যাবে না, মনে থাকবে? ঝিলমিল কোনো মতে চোখ বন্ধ রেখেই মাথা নত করে সায় দিল। কিন্তু বারিশ তার জায়গা থেকে এক চুলও সরল না। সে আগের মতোই ঝিলমিলের উপরে ঝুঁকে থেকে আর চোখে আবারও ছাদে দাঁড়িয়ে থাকা আলতাফ চৌধুরীর দিকে তাকালো। দূর থেকে নিজের মেয়ের এই অবস্থা থেকে আলতাফ চৌধুরী রাগে ক্ষোভে লজ্জায় যেন জ্যান্ত কয়লা হয়ে গেলেন। মেয়ে জামাইয়ের এমন প্রকাশ্য বেয়াদবি দেখে মুখটা লাল করে ফুঁসতে ফুঁসতে ছাদ থেকে নেমে চলে গেলেন তিনি। ছি, আস্তাগফিরুল্লাহ, নিজের মেয়ের এমন দৃশ্য দেখতে হলো তাকে। আলতাফ চৌধুরী ছাদ থেকে পুরোপুরি নেমে যেতেই বারিশ এক ঝটকায় ঝিলমিলের উপর থেকে সরে এলো। ওর স্পর্শ থেকে মুক্তি পেয়ে ঝিলমিল ধরফর করে চোখ খুলে লম্বা একটা শ্বাস নিল, যেন এতক্ষণে মেয়েটা একটু হাফ ছেড়ে বাঁচল। বারিশ নিজের শার্টের হাতাটা ঠিক করতে করতে একদম স্বাভাবিক গলায় বলল, সারা রাত তো ঘুমাও নেই, চাইলে এখন একটু ঘুমাতে পারো। আমার এখন ঘুম আসবে না। বারিশের চোখ এখনো ছাদে আটকে আছে আর মিটিমিটি হাসছে। তা দেখে ঝিলমিল বলল, আপনি হাসছেন কেন? তুমি বুঝবে না। শহরের 5 তারকা হোটেলের বিশাল বলরুমটি এখন আলোয় ঝলমল করছে। শেহরিয়ার পরিবারের ছোট ছেলের রিসেপশন আজ, তাই পুরো শহরের নামি দামি ব্যবসায়ী রাজনীতিবিদরা এসে ভিড় জমিয়েছে। স্টেজের চারপাশটায় রাজকীয় ফুলের সুবাস আর ক্যামেরার ফ্ল্যাশের আলোয় মুখরিত। এই জমকালো মঞ্চের ঠিক মাঝখানে ভারী একটা লেহেঙ্গা, গা ভর্তি গহনা আর চড়া মেকআপে পুরো সংসেজে বসে আছে ঝিলমিল। ভেতরে ভেতরে তার যে কী পরিমাণে বিরক্তি লাগছে তা কেবল সেই জানে। স্বাভাবিক সময়ে যে মেয়ে জিন্স কুর্তি আর ওড়না সামলাতে হিমশিম খায়, সে আজ এত ওজনের জিনিসপত্র, ভারী নেকলেসটা গলায় বিধিয়ে লেহেঙ্গার পিনগুলো বারবার চামড়ায় গিয়ে ফুটছে যেন। অস্বস্তি হয়ে যাচ্ছে ঝিলমিলের, কিন্তু উপায় নেই। একের পর এক ভিআইপি মেহমান স্টেজে আসছে, আর বারিশও ঝিলমিলের সাথে মুচকি হেসে পরিচয় করিয়ে দিচ্ছে। ঝিলমিলিও লোক দেখানো একটা মেকি হাসি ঠোঁটে ফুলিয়ে ক্লান্তিকরভাবেই মাথা নেড়ে যাচ্ছে। তবে ঝিলমিলের চোখজোড়া বারবার চলে যাচ্ছে বলরুমের মূল প্রবেশদ্বারের দিকে। সে চাতক পাখির মতো তার নিজের পরিবারের অপেক্ষায় আছে। নিজের বাবা মা দাদিমার মুখটা না দেখা পর্যন্ত তার মন কিছুতেই স্বস্তি পাবে না। এসবের মাঝে সবাই যখন নতুন দাম্পত্যকে শুভেচ্ছা জানাতে ব্যস্ত, তখন স্টেজ থেকে খানিকটা দূরে লাইটিংয়ের আলো আধারিতে দাঁড়িয়ে থাকা কিছু তরুণীর ফিসফিসানি আচমকাই বারিশের কানে এসে ঠেকল। বারিশের শ্রবণ শক্তি বরাবরই তীক্ষ্ণ। পারফিউমের কড়া গন্ধ, মৃদু মিউজিকের আওয়াজ ভেদ করে সেই বিষাক্ত কথাগুলো সরাসরি ওর মস্তিষ্কে গিয়ে আঘাত করল। বারিশ আর চোখে সেদিকে তাকালো। জারিফের বন্ধুদের গ্রুপের একজন জারিফকে কনুই দিয়ে গুঁতা মেরে বিদ্রুপ করে বলছে, এই মেয়েটার সাথে না তোর রিলেশন ছিল জারিফ? আমাদের বারিশ স্যারের সাথে এই ঝিলমিল কিভাবে সম্ভব ভাই? স্যার এত বড় একজন মানুষ হয়ে শেষে কিনা তোর রিজেক্ট করা এই মেয়েটাকে বিয়ে করল? জাস্ট ভাবা যায় না। আরেকটা ছেলে গ্লাস হাতে নিয়ে কুৎসিত এক চিলতে হাসি ফুটিয়ে যোগ করলো, আরে বাদ দে না, যা হয়েছে ভালো হতে হয়েছে। একই জিনিস একবার জারিফ টেস্ট করেছে, এবার ওর আপন চাচা খাবে। বন্ধুদের এই নোংরা রসিকতায় এতটুকুও লজ্জিত না হয়ে জারিফ নিজেই এসে তাদের সাথে যোগ দিল।
গ্লাসে একটা চুমুক দিয়ে অত্যন্ত তাচ্ছিল্যের সুরে বলল, খেতে আর পারলাম কই, আমার টেস্ট করার আগেই তো পাখি ডানা মেলে সোজা চাচ্চুর খাঁচায় গিয়ে ঢুকে পড়লো। জারিফের আরেক বন্ধু এবার জারিফের কাঁধে হাত দিয়ে নিচু স্বরে আরও জঘন্য এক ইঙ্গিত করলো। তাতে কি হয়েছে মামা? একই বাড়িতেই তো আসিস এখন। সুযোগ বুঝে যে কোনো দিন রাতে চাচা ঘুমালে ডিরেক্ট ঘরে ঢুকে পড়বি। কথাগুলো শেষ হতে ওরা সবাই একসাথে নিচু গলায় হেসে উঠল খিলখিল করে। বারিশের পুরো শরীরটাই যেন বরফে জমে বরফ হয়ে গেল। শক্ত হলো চোয়ালের হাড় দুটো। হাতের মুঠোটা এত জোরে বন্ধ হলো যেন নখগুলো হাতের তালু ভেদ করার উপক্রম। চোখ দুটোতে এক লহমায় নেমে এলো আদিম কোনো হিংস্র পশুর মতো খুনি চাউনি। তার নিজের ভাইপোর মুখ থেকে তার স্ত্রীর নামে এমন নোংরা, সস্তা এবং জঘন্য ইঙ্গিত সে কোনোভাবেই মেনে নেবে না, এই ভরা অনুষ্ঠানের ভিড়েও না। বারিশের ভেতরের রক্ত টকবক করে ফুটতে শুরু করেছে। তার পাশে থাকা ঝিলমিল টেরও পাচ্ছে না ঠিক পাশেই একটা জীবন্ত আগ্নেয়গিরি বিস্ফোরণের অপেক্ষায় ফুসছে। বাড়ির ঝিলমিলের দিকে একবারও তাকালো না। বাসা থেকে ধীর পায়ে উঠে দাঁড়িয়ে সোজা হেঁটে স্টেজ থেকে নিচে নেমে এলো। তার হাঁটার ধরন আর চোখের চাউনি দেখে সামনে 2-4 জন মেহমান ভয়ে রাস্তা ছেড়ে পিছিয়ে গেল। ঝিলমিল একটু অবাক হয়ে দেখল জারিফ আর তার বন্ধুরা তখনও নিজেদের রসিকতার মজে গ্লাসে হাতে হাসাহাসি করছিল। ওরা টের পাওয়ার আগেই বাড়ি শেষে ঠিক ওদের মাঝখানে দাঁড়ালো। চাচ্চু, তুমি এখানে? জারিফের কথা শেষ করার সুযোগই পেল না। বারিশ এক ঝটকায় জারিফের কলারটা এমনভাবে চেপে ধরলো যে ওর হাতের গ্লাসটা ফ্লোরে পড়ে ছনছন করে ভেঙে গেল। কিছু বুঝে ওঠার আগে বারিশ তার ডান হাতের শক্ত মুঠোটা সোজা জারিফের চোয়ালে তাক করে চালালো। ঠাস ঠাস পরপর দুটো ঘুষিতে জারিফ ছিটকে গিয়ে পাশের একটি টেবিলে আছড়ে পড়ল। টেবিলের কাচের গ্লাস আর খাবারের প্লেট ভেঙে চুরমার হয়ে গেল। স্যার, আপনি ওকে মারছেন কেন? জারিফের এক বন্ধু এগিয়ে এসে বারিশের হাত ধরার চেষ্টা করতেই বারিশ ঘুরে দাঁড়িয়ে তার পেটে সজোরে একটা লাথি বসালো। ছেলেটা আর্তনাদ করে পেটে হাত দিয়ে সোজা বসে পড়ল ফ্লোরে। পুরো বলরুমের মিউজিক এক মুহূর্তেই বন্ধ হয়ে গেল। শত শত মেহমান, বিজনেসম্যান, নামি দামি মানুষ স্তব্ধ হয়ে দেখতে লাগলো এই তাণ্ডব। ঝিলমিল স্টেজ থেকে ভয়ে দাঁড়িয়ে পড়েছে, হাত পা কাঁপছে তার। বারিশ থামলো না। সে ফ্লোরে পড়ে থাকা জারিফকে শার্টের কলার ধরে টেনে তুলল। জারিফের মুখ দিয়ে তখন রক্ত গড়াচ্ছে। বারিশ ওকে নিজের মুখের একদম কাছে এনে সিংহের মতো গর্জে উঠে বলল, তোর জন্মদাতা ফরহাদ শেহরিয়ার তোকে শিক্ষা দিতে পারেনি, কিন্তু আমি দেব। আজ থেকে যদি তোর বা তোর ওই আবর্জনা বন্ধুদের মুখ থেকে ঝিলমিলের নামে একটা আজে বাজে শব্দ বের হয়, তবে এই শহরে তোদের বেঁচে থাকা আমি অসম্ভব করে দেব। আমার ভাইপো বলে একদম ছেড়ে দেব না তোকে। গেট আউট ফ্রম মাই সাইট। বারিশের এই রুদ্রমূর্তি দেখে জারিফের বাকি বন্ধুরাও ভয়ে সরে গেল। জারিফ এক হাত দিয়ে নিজের রক্তাক্ত মুখ চেপে ধরে অপমানে কুঁকড়ে উঠল। পুরো হলের মানুষের সামনে এই গণধোলায় সে কল্পনাও করতে পারেনি। বারিশ নিজের কোটের বোতামটা ঠিক করতে করতেই বড় বড় শ্বাস নেয়। পুরো বলরুমে সেই থমথমে আর পিনপতন নীরবতার মাঝেই হন্তদন্ত হয়ে অনুষ্ঠানস্থলে প্রবেশ করল ঝিলমিলের পরিবার। আকাশ ভিড় ঠেলে দ্রুত এগিয়ে এলো বন্ধুর পাশে। চারপাশে ভাঙচুর আর জারিফের রক্তাক্ত অবস্থা দেখে আকাশের চোখ কপালে। কি হয়েছে এখানে? বারিশ আকাশের কোনো প্রশ্নের উত্তর না দিয়ে জারিফের দিকে তাকিয়ে গমগমে গলায় বলল, বের হয়েছে এখান থেকে, চোখের সামনে থেকে যা। বারিশের এই ধমকে জারিফ আর তার বন্ধুরা নিজেদের কোনো মতে সামলে নিয়ে লাইমলাইটের আড়ালে চলে গেল। এদিকে ঝিলমিলের দাদিমা, বাবা আলতাফ চৌধুরী আর মা নাজমা তারা দ্রুত মেহমানদের ভিড় ঠেলে স্টেজের ওপরে ঝিলমিলের কাছে ছুটে গেল। দাদিমা ঝিলমিলের দুটো হাত নিজের হাতের মুঠোয় নিয়ে আকুল হয়ে বললেন, কি হয়েছে জাহান সোনা? অমন জড়সড় হয়ে কাঁপছো কেন তুমি? নাজমা বেগম আর আলতাফ চৌধুরীও মেয়ের ফ্যাকাশে মুখের দিকে তাকিয়ে অত্যন্ত উদ্বিগ্ন হয়ে একটার পর একটা প্রশ্ন করতে লাগলেন। ঝিলমিল তখন ভয়ে আর আতঙ্কে কাঁপছিল। সে কোনো উত্তর না দিয়ে মায়ের কোলে থাকা নিজের ছোট ভাই জিহানকে কোলে নিয়ে একটু দূরে আকাশের পাশে দাঁড়িয়ে থাকা বারিশের পিঠের দিকে তাকিয়ে সহসাই গলায় ফিসফিস করে বলল, আমি সত্যিই জানি না দাদিমা কি হয়েছে। উনি হঠাৎ এমন রেগে গিয়ে কেন সবাইকে ওভাবে মারতে শুরু করলেন।
আমি কিছুই বুঝতে পারছি না। দাদিমা, দোহাই তোমাদের, আজকে আমাকেও তোমাদের সঙ্গে বাড়ি নিয়ে যাও। উনি যদি রেগে গিয়ে আমাকেও মারে। কাচের গ্লাসে বরফের কিউবগুলো চামচের সাথে লেগে টুংটাং শব্দ তুলছে। এক হাতে জ্বলন্ত সিগারেটের ফিল্টারটা ঠোঁটে চেপে ধরে ধোঁয়া ছাড়ল মেয়েটা। অন্য হাতে আলতো করে ধরা ড্রিঙ্কসের ক্রিস্টাল গ্লাস। অবিন্যস্ত চুলে ক্লান্ত চোখে চোখ দুটো নিয়ে সে টেবিলের উপরে ভর দিয়ে ক্লাবের ডান্স ফ্লোরে নাচতে থাকা মাতাল মানুষগুলোর দিকে তাকিয়ে আছে। স্পিকারের গানের লাইনগুলোর সাথে আপন মনে বিড়বিড় করে ঠোঁট মেলাচ্ছে ও। তার পুরো টেবিল জুড়ে বসে থাকা বন্ধুরা গভীর কৌতূহল নিয়ে এতক্ষণ ধরে শুধু ওই খামখেয়ালি রূপটাই দেখছিল। সহ্য করতে না পেরে গ্রুপের একজন ওর হাত থেকে গ্লাসটা কেড়ে নেওয়ার চেষ্টা করে বলল, টানা 2 দিন ধরে তুই এইসব গিলছিস দেখি, এবার অন্তত একটু থাম। নিজের লিভারটার 12টা বাজাবি নাকি? পাশে থেকে আরেকজন বন্ধু কপালে ভাঁজ ফেলে যোগ করলো, আরে ভাই, ওর প্রবলেমটা কোথায়? ও কেমন ছেলে চায়? যার সাথে ওর বিয়েটা ঠিক হয়েছিল সেই ছেলে তো লাখে একটা, হ্যান্ডসাম, সাকসেসফুল, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড স্ট্রং। তারপরেও এই মেয়ে বিয়ের আসর থেকে কেন পালালো? গ্রুপের আরেকটা মেয়ে এবার দিঘির একদম কাছাকাছি ঘেঁষে এসে ফিসফিস করে বলল, তোরা বুঝছিস না কেন? ডেফিনেটলি অন্য কোনো চক্কর আছে। দিঘি, তুই কি অন্য কারো প্রেমে পড়েছিস? এমন কিছু হলে আমাদের বল, কেন লুকাচ্ছিস? নাকি বারিশ তোকে রিজেক্ট করেছে আর তুই নিজের ইগো বাঁচাতে পালিয়ে আসার নাটক করছিস? বন্ধুর এই একের পর এক খোঁচায় জ্বলে উঠল দিঘি। তপ্ত ধোঁয়াটা এক ঝটকায় ছেড়ে ও টেবিল থেকে সোজা দাঁড়িয়ে পড়ল। রাগে ওর ফর্সা মুখটা লাল হয়ে গেছে। শাট দ্য ফাক আপ ইউ বাস্টার্ড, জাস্ট শাট ইউর গডড্যাম মাউথ। তোদের এই ফালতু গসিপের সস্তা লজিক এবার বন্ধ করবি? আমার লাইফ, মাই ডিসিশন। কার সাথে আমার বিয়ে হচ্ছিল আর আমি কেন পালিয়েছি সেটা নিয়ে তোদের এত মাথা ব্যথা কেন? জাস্ট মাইন্ড ইউর ওন ফাকিং বিজনেস অ্যান্ড লিভ মি অ্যালোন। বলেই সে টেবিল ছেড়ে চলে গেল। সোজা এগিয়ে গেল ডান্স ফ্লোরের দিকে। সেখানে নিয়ন আলোর নিচে নাচতে থাকা অচেনা একটা ছেলের হাত ধরে তার সাথে তাল মিলিয়ে নাচতে শুরু করলো। ওর ভেতরের হাহাকারটা যে কত তীব্র তা এই ক্লাবের কোনো মাতালের পক্ষে বোঝা সম্ভব নয়। ও যাকে মনে প্রাণে চায়, যার জন্য সে আজকে রাজপ্রাসাদ আর বাড়ির শেহরিয়ারের মতো যোগ্য পাত্রকে লাথি মেরে চলে এসেছে, তার নাম যদি সে ভুলেও বা মদের ঘরে ওই বন্ধুদের সামনে উচ্চারণ করে, তবে তাকে নিয়ে বিদ্রূপ আর উপহাস ছাড়া আর কিছুই করবে না ওরা। তার এই অতি আধুনিক হাই সোসাইটির বন্ধুরা আড়ালে আবডালে তো বটেই, এমনকি ওর মুখেই হেসে ওকে পাগল তকমা দিয়ে দেবে। তারা কোনোদিনও তাকে বুঝবে না, তার জন্য নিজের সাজানো জীবনটা এভাবে উলটপালট করে দিল। যার জন্য সেই মানুষটাই যখন তার মনের ভাষা বোঝেনি, তখন আর এই বাইরের মানুষ কি বুঝবে? সে নিজের এই না বলা দুঃখ যন্ত্রণা নিয়েই ছেলেটার সাথে এলোমেলোভাবে নাচতে থাকলো। চোখের কোণ দিয়ে অলক্ষ্যে গড়িয়ে পড়ল এক ফোঁটা জল। হঠাৎই ডান্স ফ্লোরে অচেনা ছেলেটি সুযোগ বুঝে দিঘির কোমরে হাত দিয়ে ওর গায়ের উপরে ঢলে পড়ার চেষ্টা করলো। আচমকা এই অনধিকার চর্চায় দিঘির ভেতরে জমে থাকা সবটুকু রাগ এক নিমিষেই চড়ে বসলো মাথায়। সে নাচ থামিয়ে ঝটকা মেরে নিজেকে ছাড়িয়ে নিয়ে ছেলেটার গালে এলো পাথারি কয়েকটা চড় বসিয়ে দিল। পুরো ডান্স ফ্লোরের কয়েকজন হাঁ হয়ে তাকিয়ে রইল সেদিকে। পরপর দিঘি নিজের ব্যাগটা টেনে নিয়ে এক মুহূর্ত না দাঁড়িয়ে হনহন করে ক্লাবের বাইরে অন্ধকারের দিকে চলে গেল। দূর থেকে দিঘির এই কাণ্ড দেখে টেবিলে বসে থাকা ওর বন্ধুরা নিজেদের কপালে হাত দিয়ে চাপড়াতে লাগলো। একজন বিরক্ত হয়ে বলেই ফেলল, মেয়েটা পুরো সাইকো হয়ে গেছে ভাই, ও আসলেই আমাদের হাত থেকে গেছে। বারিশ, বলবি তো কি হয়েছে? এমন পাগলামি কেন করছিস? আকাশ আবারও বারিশকে ডাকলো। বারিশ এবার এক পলক ওর দিকে তাকিয়ে ঘুরল পিছনে। ওর চোখ দুটো সোজা গিয়ে ঠেকলো স্টেজে দাঁড়িয়ে থাকা নিজের স্ত্রীর ওপর। মেয়েটাও স্তব্ধ হয়ে বড় বড় চোখে ওর দিকেই তাকিয়ে আছে। বারিশের নজর গেল এবার ঝিলমিলের পাশে দাঁড়িয়ে থাকা আলতাফ চৌধুরীর দিকে। তার ভেতরে আবারও রাগ চিরিক করে উঠল। খটকা লাগলো নিজের মনে। আলতাফ চৌধুরীর মেয়ের জন্য কি ও একটু বেশি বাড়াবাড়ি করে ফেলেছে? বারিশ পরক্ষণেই আবার ঝিলমিলের দিকে তাকালো। মেয়েটা তো এখন অন্য কেউ নয়, ও বারিশের নিজের স্ত্রী। নিজের বিবাহিত স্ত্রীকে নিয়ে কেন এমন নোংরা কথা বলবে? আর বাড়ির শাহরিয়ার তা মুখ বুজে শুনে দাঁড়িয়ে থাকবে? অসম্ভব। যা করেছে ঠিকই করেছে। ঝর্ণা বেগম হন্তদন্ত হয়ে বারিশের পাশ ঘেঁষে এসে দাঁড়ালেন।
ছেলের এমন কাণ্ডে তিনি যেমন ক্ষুব্ধ তেমনই লজ্জিত। কড়া গলায় বললেন, জারিফ কি এমন অন্যায় করেছে যে ওকে সবার সামনে এভাবে মারতে হল? বারিশ মায়ের কথার কোনো উত্তর দিল না। তার চোখ এখনো ঝিলমিলের দিকেই আটকে আছে। ভারী লেহেঙ্গা আর গহনার ঝাঁকচমকে আজ মেয়েটাকে একদমই চেনা যাচ্ছে না। একটুও বাচ্চা বাচ্চা আর খামখেয়ালি দেখাচ্ছে না। ছেলের কোনো সাড়া না পেয়ে ঝর্ণা বেগম আবারও ডেকে উঠলেন, তরঙ্গ, কিছু জিজ্ঞেস করেছি তোমায়, উত্তর দাও। চোখ ফিরিয়ে মায়ের দিকে তাকালো বারিশ। ওর চোয়াল এখনো শক্ত। অত্যন্ত শীতল গলায় খুব সংক্ষিপ্ত উত্তর দিল, অন্যায় করেছে তাই মেরেছে। আমিও তো সেটাই জানতে চাইছি, ও ঠিক কি করেছে? ঝর্ণা বেগম পিছু ছাড়লেন না। তুমি আমার কাছে কৈফিয়ত চেও না আম্মা। আমি অন্তত এই বিষয়ে কাউকে কোনো জবাবদিহি করতে পারবো না। অবাধ্য স্বরে বলল বারিশ। কথাটা শেষ করেই সে ধীর স্থির পায়ে হেঁটে আবারও স্টেজের দিকে চলে এলো। নিজের ভেতরের সবটুকু ঝড় আড়াল করে ফেলল সে। একদম স্বাভাবিক শান্ত ও ভদ্র মুখ করে আমন্ত্রিত মেহমানদের সাথে এমনভাবে কথা বলা শুরু করে দিল যেন একটু আগে এখানে কিচ্ছুটি ঘটেনি। নূরজাহান চৌধুরী বারিশের দিকে একটু এগিয়ে এসে নিচু স্বরে জিজ্ঞেস করলেন, হঠাৎ কি হয়েছে বারিশ? বারিশ মেহমানদের দিকে তাকিয়ে ঠোঁটে একটা আনুষ্ঠানিক মৃদু হাসি বজায় রেখেই দাদি শাশুড়ির দিকে আর চোখে তাকিয়ে একদম মৃদু আওয়াজে বলল, এটা নিয়ে আর কোনো প্রশ্ন না করলে খুশি হব দাদিমা। নূরজাহান চৌধুরী আর কথা বাড়ালেন না। ঝিলমিলের কোলে থাকা 3 বছরের জিহান বারিশকে স্টেজে আসতে দেখে খিলখিল করে হাসছে। ছোট্ট দুটো হাত বাড়িয়ে বারিশের দিকে প্রায় ঝুঁকেই পড়ে আধো আধো গলায় বলল, বালিশ চাচ্চু কোলে নাও। মুহূর্তের মধ্যেই স্টেজের উপরে উপস্থিত সবাই পুরো থমথমে খেয়ে গেল। ঝিলমিল নিজেও বড় বড় চোখ করে ততস্থ হয়ে বারিশের প্রতিক্রিয়ার দিকে তাকিয়ে রইল। অবশ্য বাচ্চাটার আর কি দোষ? বারিশ আর আকাশ বিদেশ থেকে ফেরার পর চৌধুরী বাড়িতে বারিশ যতবার গিয়েছে বাড়ির বড়রা তো ওকে এই বলেই পরিচয় করিয়ে দিয়েছে। আকাশের সাথে সাথে বারিশও জিহানের চাচ্চু, তাই দুজনকে একই পাল্লায় মাপে সে। তবে বাকিরা থতমত খেলেও এই কাণ্ডে আলতাফ চৌধুরী মনে মনে বেশ আনন্দ পেলেন। বারিশকে ছোট করার সুযোগ হাতছাড়া করতে চাইলেন না তিনি। বারিশ আর চোখে আলতাফ চৌধুরী সে মিটিমিটি হাসির দিকে তাকিয়ে নিজের মুখটা আবারও গম্ভীর করে ফেলল। তারপর আবার জিহানের দিকে তাকিয়ে নিজের রাগ সামলানোর চেষ্টা করলো। ঝিলমিলের কোল থেকে জিহানকে নিজের পেশিবহুল 2 বাহুতে তুলে নিতে নিতে ও বেশ কড়া গলায় বলল, চাচ্চু নয় জিহান, ভাইয়া বলো, দুলা ভাই। বারিশের সুর মিলিয়ে পাশ থেকে আকাশ আর নূরজাহান বেগম ও জিহানকে শুধরে দিয়ে বললেন, হ্যাঁ দাদু ভাই, উনি এখন তোমার দুলাভাই হন, ভাইয়া ডাকো। কিন্তু জিহান তো সেই বান্দা না। সে নিজের গোল গোল চোখ নাচিয়ে মাথা নেড়ে বলল, না চাচ্চু, বালিশ চাচ্চু চাচ্চু। সুযোগ বুঝে আলতাফ চৌধুরী এবার ফোড়ন কাটলেন। বেশ চওড়া এক চিলতে হাসি মুখে ঝুলিয়ে বললেন, হ্যাঁ হ্যাঁ বাবা, ও তোমার চাচ্চুই হয়, চাচ্চুই ডাকবে তুমি, চাইলে কাকাও ডাকতে পারো। ফুলে উঠল বারিশের কপালের রগ। সে ভ্রু কুঁচকে খেপা চোখে আলতাফ চৌধুরীর দিকে তাকালো। শ্বশুর জামাইয়ের এই নীরব যুদ্ধ চলতে চলতে বারিশ আলতাফ চৌধুরীর চোখের দিকে সোজা তাকিয়ে থেকে জিহানের উদ্দেশ্যে কামড়ে কামড়ে বলল, ভাইয়া বলবে আমাকে, মনে থাকবে? জিহান বারিশের রাগ বা গম্ভীর মুখের তোয়াক্কাই করল না। সে উল্টো খুব আয়েশ করে বারিশের গলা জড়িয়ে ধরল এবং তার কোটের কলারটা নিজের ছোট ছোট আঙ্গুল দিয়ে খামচে ধরে আহ্লাদি গলায় বলল, চাচ্চু, আমার বালিশ চাচ্চু। পরিস্থিতি দেখে ঝিলমিল এবার আর নিজের হাসি চেপে রাখতে পারল না। মুখটা অন্যদিকে ঘুরিয়ে ঠোঁট টিপে হাসতে লাগলো। আর এদিকে আলতাফ চৌধুরীও খুশি। তখন খুশি দেখে কে, ওনার বুক গর্বে 10 ইঞ্চি ফুলে গেছে যেন। বারিশ এবার জিহানকে নিয়ে স্টেজ থেকে সামনে একটু চিপায় মেহমানের চোখের আড়ালে সরে গেল। বাচ্চার কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলল, এই শালার ঘরে শালা, ভাই বলবে আমাকে, ভাই। আর একবার চাচ্চু বললে ধরে এখনই মুসলমান করে দেব। জিহান একটুও না দমে উল্টো খুব উৎসাহ নিয়ে চোখের পাতা পিটপিট করে বলল, দাও। বারিশ বিরক্ত হয়ে চোখ বড় বড় করে বলল, কি দেবো? হ্যাঁ? ছোট্ট জিহান বেশ সহজ সরল গলায় বলল, মুসলমান। তাদের একটা
কাকে তাদর বলছো? আমার ছেলেকে কোনায় নিয়ে এসে শিশু নির্যাতন করা হচ্ছে। অভদ্র ছেলে, দূরে থাকবে তুমি আমার মেয়ের থেকে। কাছে গেলে কি করবেন আপনি? কি করব মানে? আমার মেয়ে এখনো নাবালিকা। পুলিশ নিয়ে এসে তারপর মেয়েকে বাড়ি নিয়ে যাব। নিয়ে আসুন, যাতে জানি আপনার পরিবার আমার কাছে জোর করে ওকে বিয়ে দিয়েছে। পুলিশ আবার আমাকে না নিয়ে আপনাদেরই ধরে না নিয়ে যায়। হুমকি দিচ্ছ তুমি আমায়? আপনি আমার ছোটবেলার স্যার, তার উপর আবার আমার একমাত্র শ্বশুর মশাই। আপনাকে এইভাবে হুমকি দেওয়া কি আমার সাজে বলুন? এত বড় বেয়াদব তো আমি নই স্যার। বারিশের এমন গা জ্বালানো কথায় রাগে জ্বলে উঠলেন আলতাফ চৌধুরী। 420 কথাকার, 3 মাস, জাস্ট 3টা মাস যেতে দাও। আমি আমার মেয়েকে কিছুতেই তোমার মতো 420-র সাথে সংসার করতে দেব না। আলতাফ চৌধুরীর এমন হুঁশিয়ারিতেও বারিশের চেহারায় এক চুলও নড়চড় হলো না। সে ঠোঁটে শয়তানি হাসি ফুলিয়ে বলল, তাই নাকি স্যার? আচ্ছা, ওই দেখুন দূরে কেমন ধামাকা গান বাজছে, শুনতে পাচ্ছেন? বারিশ সাউন্ড স্পিকার থেকে ভেসে আসা গানের চড়া বিটের দিকে ইঙ্গিত করলো এবং আলতাফ চৌধুরীর মুখের উপরে তাকিয়ে নিজের কাঁধ নাচিয়ে রীতিমতো গানের লাইনের সাথে তাল মিলিয়ে একটু সুর করেই আউড়ে উঠল, জামাই আমি হিট, সবার সাথে ফিট, বলবে সবাই চকবাজিতে জামাই 420। গানটার শেষের লাইনটা বেশ মজা নিয়ে উচ্চারণ করার পর বারিশের মুখের সেই চপলতা নিমিষেই গায়েব হয়ে গেল। চোখের দৃষ্টিতে ফিরে এলো শাহরিয়ার বংশের সেই চেনা অহংকার আর ধারালো ভাব। আলতাফ চৌধুরীর চোখের দিকে সোজা তাকিয়ে অত্যন্ত চ্যালেঞ্জিং গলায় যোগ করলো, দেখা যাক স্যার, শেষ পর্যন্ত কে যেতে, এই হিট জামাই নাকি তার রেসপেক্টেড শ্বশুর। ওকে, এবার চুপচাপ খাবার দাবার খেয়ে বাসায় গিয়ে রেস্ট করুন, আমি একটু বউয়ের কাছে যাই। বাড়ির জিহানকে কোলে নিয়ে স্টেজে ঝিলমিলের পাশে এসে বসলো। ওদিকে ঝিলমিল মনের সুখে লাউডস্পিকারের বাজতে থাকা গানটা উপভোগ করছে। গানের তালে তাল মিলিয়ে সে নিজের ওড়নায় খুঁটতে আঙ্গুল জড়াতে জড়াতেই ফিসফিস করে গাইছে, দুষ্টু ছেলে জামাই সেজে দেখে আমায় উকি দিয়ে, দেখি তোমায় লাজুক চোখে আছো তুমি এমন জুড়ে। গানটা গাইতে গাইতেই ঝিলমিলের ঠোঁটে মিষ্টি আনমনা হাসি ফুটে উঠছিল। অবচেতন মনেই সে পাশে বসা লোকটির দিকে তাকালো, আর তাকাতেই বুকের ভেতরে সবটুকু রোম্যান্টিক অনুভূতি ভ্যানিশ হয়ে গেল। হাসিটা ঠোঁটেই জমে পাথর। চোখের সামনে বসে থাকা লোকটি বারিশ চাচ্চু। এটাকে সে কীভাবে জামাই ভাববে? কান্না পায় ঝিলমিলের। এত এত ফ্রেন্ড আর অথচ ইরান ছাড়া কেউ নেই। কত শত রঙিন স্বপ্ন ছিল তার নিজের বিয়ে নিয়ে, নাচবে গাইবে, বান্ধবীদের নিয়ে হই হুল্লোড় করবে, অথচ জীবনের সবচেয়ে স্পেশাল দিনে সে কিনা একটা হিটলারের পাশে পুতুলের মতো সেজে বসে আছে। ঝিলমিলের ইচ্ছে করলো এখনই এইসব ছুঁড়ে ফেলে দিয়ে চিৎকার করে কেঁদে উঠতে, সব ওই জিরাফের জন্য। না হলে সে জীবনেও দাদিমার কথায় রাজি হতো না। ঝর্ণা বেগম নূরজাহান চৌধুরীর কাছে এসে দাঁড়ালেন। যে মানুষটাকে এতদিন আপা বলে রেখে এসেছেন, আজ তাকে অন্য কোনো সম্পর্কে ডাকতে গিয়েও ওনার গলা আটকাচ্ছে। ভেতরের চাপা ক্ষোভ উগড়ে গিয়ে ঝর্ণা বেগম বললেন, তুমি কিভাবে এমন একটা কাজ করতে পারলে? নূরজাহান চৌধুরী নিজের শাড়ির আঁচলটা ঠিক করতে করতে অত্যন্ত ঠান্ডা গলায় বললেন, কি করেছি আমি? আমি তোমার মেয়েকে চেয়েছিলাম, নাতনিকে নয়। কোথায় আমার ছেলের বউ হওয়ার কথা ছিল তোমার ম্যাচিওর মেয়েটার, আর তুমি তার জায়গায় বসিয়ে দিলে এইটুকু একটা বাচ্চাকে। নূরজাহান চৌধুরী বললেন, তখন ওই পরিস্থিতি চৌধুরী বংশের সম্মান রক্ষা করাই আমাদের একমাত্র কাজ ছিল। বিয়ে ভাঙলে আমাদের সাথে সাথে শিহেরিয়ারদেরও মুখ পুড়তো, তা তো তুমি ভালো করেই জানো। তাই বলে তুমি পুরো সম্পর্কটাই এভাবে ওলটপালট করে দেবে? বছরের পর বছর ধরে যে প্রতিবেশী সুলভ একটা সুন্দর সম্পর্ক আমাদের দুই পরিবারের মধ্যে রয়েছে, তা এক পলকেই তুমি এভাবে বদলে ফেললে। এখন তো আমি তোমাকে ঠিকমতো ডাকতেও পারছি না। কি বলে ডাকবো তোমায়? নূরজাহান চৌধুরী একটা দীর্ঘশ্বাস ফেলে অন্যদিকে মুখ ঘুরিয়ে নিলেন। এসব ঘেটে এখন আর কোনো লাভ নেই, যা হওয়ার তা হয়ে গেছে। কিছু হয়ে যায়নি। আমি এই গোজামিল দেওয়ার সম্পর্ক মোটেও মানি না। এই বিয়ের অনুষ্ঠান মিটতে দাও। আমি খুব দ্রুত ওদের ডিভোর্সের ব্যবস্থা করব। আমার ছেলেকে এই খামখেয়ালি মেয়ের সাথে সংসার করতে দেব না আমি। নূরজাহান চৌধুরীর ঠোঁটের কোণে একটু রহস্যময় হাসি ফুটে উঠল।
তিনি বারিশের জেদি আর একরোখা স্বভাবটা খুব ভালো করেই লক্ষ্য করেছেন। তিনি ঝর্ণা বেগমের চোখের দিকে তাকিয়ে সোজাসুজি বললেন, ডিভোর্স করাবে? বেশ তো, করাও। আমার নাতনিকে নিয়ে ভেবো না, আগে নিজের ছেলেকে মানাও। তোমার ছেলে যদি এই ডিভোর্স দিতে রাজি হয় তবে করিও ডিভোর্স। রিসেপশনের সব আনুষ্ঠানিকতা শেষে ঝিলমিল চেয়েছিল অন্তত একদিনের জন্য হলেও নিজের বাড়ি যেতে, কিন্তু বাড়ির সাথে কোনোভাবেই রাজি হয়নি। একই সাথে নূরজাহান চৌধুরীও ঝিলমিলকে চৌধুরী বাড়িতে ফিরিয়ে নেওয়ার জন্য প্রস্তুত ছিলেন না। বাড়িটা এমনিতে একটা বড় ঝামেলার মধ্যে দিয়ে গিয়েছে, তাই এই মুহূর্তে নাতনিকে আবার বাপের বাড়ি ফিরিয়ে আনা তিনি মোটেও ঠিক মনে করেননি। ওখানেই ওর থাকা উচিত বলে দিদি সিদ্ধান্ত নেয়। শেষ পর্যন্ত তারা ঝিলমিলকে শাহরিয়ার ভিলাতেই রেখে তারা নিজেদের বাড়িতে চলে যায়। আমি বুঝতে পারছি না, আপনি মনে হয় খুব সহজেই এই বিয়ে মেনে নিচ্ছেন। আপনি তো রাজিই ছিলেন না। রুমে পা দিতে ঝিলমিল নিজের ভেতরে তৈরি হওয়া ধোঁয়াশা নিয়ে বারিশের মুখোমুখি দাঁড়িয়ে প্রশ্ন ছুড়ে দিল। বারিশ তখন কোটের বোতাম খুলছিল। বারিশ হাত থামিয়ে অত্যন্ত শান্ত চোখে ওর দিকে তাকালো, বলল, না মানার কিছু নেই। আর তুমি তো সব মেনে নিয়েই বিয়ে করেছ। আগে থেকে পছন্দ করতে নাকি আমায়? ঝিলমিল তড়িৎ গতিতে মুখ কুঁচকে তীব্র অসম্মতি জানিয়ে বলল, প্রশ্নই আসে না। আমি জারিফকে জ্বালানোর জন্য রাজি হয়েছি। কি বললে? বারিশের চোখের চাউনি এক পলকেই উধাও হয়ে গেল। জিভ কাটলো মেয়েটা, আমতা আমতা করে বলল, না 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 মানে। বারিশ ওর দিকে এক কদম করে এগোতে এগোতে বলল, বলো, আমায় বিয়ে করতে এত সহজে কেন রাজি হলে? কেন আবার? দাদিমার আদেশ ছিল। বারিশকে এত কাছে আসতে দেখে ঝিলমিল ঘাবড়ে গিয়ে পেছাতে লাগলো। তুমি যে কত বাধ্য মেয়ে তা আমার খুব ভালোভাবে জানা আছে। ওর প্রতিটা পদক্ষেপের সাথে দূরত্ব কমিয়ে আনলো বারিশ। বলো, কেন রাজি হলে? ঝিলমিল পেছাতে পেছাতে এক পর্যায়ে ধপ করে গিয়ে আটকালো বিছানার পাশে, কিন্তু বারিশের এগিয়ে আসা থামলো না। সে ঝিলমিলের উপরে সামান্য ঝুঁকে আসতেই ঝিলমিল আরও পিছিয়ে গেল, যতক্ষণ না বিছানার কাঠের চওড়া হেডবোর্ডের সাথে ওর পিঠ একদম ঠেকে গেল। আর পেছনে যাওয়ার কোনো রাস্তাই নেই। লোকটার শরীরের পুরুষালী পারফিউমের সুবাস আর ওর এত ঘনিষ্ঠ উপস্থিতি ঝিলমিলের ভেতরে অস্বস্তি আর দম বন্ধ করা অনুভূতি তৈরি করলো। সে নিজেকে অস্বস্তি থেকে বাঁচাতে নিজের নরম দুটি হাত বাড়িয়ে বারিশের চওড়া বুকে হালকা ধাক্কা মারার চেষ্টা করে মরিয়া হয়ে বলতে চাইল, চাচু, বিশ্বাস করুন। কিন্তু কথাটা শেষ হওয়ার আগেই বারিশ খপ করে ওর দুটো হাত একসাথে নিজের এক হাতের মুঠোয় বন্দি করে ফেলে। মেয়েটা চমকে উঠে ওর দিকে তাকাতেই বারিশের সেই ধারালো গভীর চোখ দুটো খুব নিবিড়ভাবেই দেখলো ঝিলমিলের কাজল মাখানো ডাগর চোখ, নাক, কাঁপতে থাকা ছোট্ট লাল ঠোঁট আর গহনায় মোড়ানো ফর্সা গলা, বিয়ের লেহেঙ্গায় জড়ানো। এখনো সে ঝিলমিলের চোখে চোখ রেখে অত্যন্ত মৃদু আওয়াজে বলল, এই মুখে আর একটা বার চাচ্চু ডাক শুনলে তোমার বাচ্চার বাবা হওয়ার প্রসেস খুব শীঘ্রই শুরু করবো আমি। তীরের মতো গিয়ে বিঁধল ঝিলমিলের বুকে। লজ্জায়, ভয়ে আর এক অদ্ভুত শিহরণে ওর বুক আর পেট একদম মোচড় দিয়ে উঠল। ও জীবনেও ভাবেনি মানুষটার মুখ থেকে এমন কোনো কথা ও শুনবে। সে নিজের স্বামীর সেই নিঃস্বার্থ অনমনীয় চোখের দিকে তাকিয়ে অবচেতনেই লজ্জায় চোখ সরিয়ে বিড়বিড় করে বলল, এগুলো কেমন কথা? ছি, আপনি আমার হাজব্যান্ড। আমি তোমার হাজব্যান্ড। ঝিলমিল মুখ ফসকে উল্টোপাল্টা কিছু একটা বলে ফেলার আগেই বারিশ ওর চোয়ালটা আলতো করে চেপে ধরে শব্দটা শুধরে দিল। মেয়েটা আর একটা শব্দ উচ্চারণ করার সাহস পেল না। সে স্তব্ধ হয়ে বড় বড় চোখে চুপচাপ লোকটার দিকে তাকিয়ে রইল। বারিশ ওর চোখের দিকে চেয়ে শেষবারের মতো করে বলল, আমাকে খারাপ হতে বাধ্য করো না। মাথায় থাকবে কে বলেছে? ঝিলমিল কোনো মতে ছোট্ট করে ওপর নিচ মাথা নাড়ল। পরক্ষণেই বারিশ ওর দুই হাত ছেড়ে দিল। এক ঝটকায় নিজেকে সরিয়ে নিয়ে সে সোজা হয়ে দাঁড়ালো। তারপর খুব স্বাভাবিক গলায় বলল, যাও, একটা কাগজ আর পেন নিয়ে আসো। কাল থেকে তোমার রুটিন লিখে দেয়। কিসের রুটিন? নিজের হাত দুটো ডলতে ডলতে অবাক হয়ে তাকালো। বারিশ ড্রেসিং টেবিলের দিকে এগিয়ে যেতে যেতে গম্ভীর গলায় বলল, নিয়ে আসো আগে। ঝিলমিল রুমের কোণ থেকে কাগজ
আর কলম এনে দ্রুতই বারিশের ড্রেসিং টেবিলের সামনে চেয়ারটা গিয়ে বসলো। কোনো কথা না বলে সে গভীর মনোযোগ দিয়ে লিখতে শুরু করলো। প্রায় 10টা মিনিট কেটে গেল। ততক্ষণে ঝিলমিল ওয়াশরুম থেকে কাপড় পাল্টে বের হয়ে এসেছে। ও বের হয়েই বারিশাদের কলমটা থামালো। কাগজটা ঝিলমিলের দিকে বাড়িয়ে দিয়ে একদম শটান গলায় বলল, কাল সকাল থেকে রুটিনটা অক্ষরে অক্ষরে ফলো করবে। এখন ঘুমিয়ে পড়ো। ঝিলমিল বেশ দ্বিধা আর সংশয় নিয়ে কাগজটা হাতে নিল। কৌতূহল সামলাতে না পেরে ও মনোযোগ দিয়ে পড়া শুরু করলো। আর যত এগোতে লাগলো ওর চোখ দুটো বিস্ময়ে তত বড় বড় হতে লাগলো। ঠোঁট দুটো আপনা আপনি হা হয়ে গেল। শক্ত হয়ে এসে ধপ করে বিছানার উপরে বসে পড়ল। নিজের চোখকে বিশ্বাস না করতে পেরে ও প্রথম থেকে আবারও রিডিং পড়তে লাগলো। কাগজে অত্যন্ত স্পষ্ট অক্ষরে লেখা ডেলি রুটিন। 4 AM to 4:45 AM ঘুম থেকে ওঠা, ফ্রেশ হওয়া এবং ফজরের নামাজ আদায়। 4:45 AM to 7 AM কলেজের সিলেবাস অনুযায়ী সকালের পড়া শেষ করা, কোনো ফাঁকিবাজি চলবে না। 7 AM to 8 AM রান্নাঘরে গিয়ে শুধুমাত্র বারিশের পছন্দ অনুযায়ী সকালের নাস্তা তৈরি ও পরিবেশন। 8 AM to 8:45 AM নাস্তা শেষ করে কলেজের জন্য রেডি হওয়া। 8:45 AM বারিশের সাথে একসাথে গাড়িতে করে কলেজের উদ্দেশ্যে রওনা। 2:30 PM to 3:30 PM কলেজ থেকে ফেরা। চেঞ্জ করে বারিশের ব্যবহৃত কলেজের পোশাক নিজ হাতে পরিষ্কার করা, ওয়াশিং মেশিন ব্যবহার নিষেধ। 3:30 PM to 4:30 PM বারিশের জন্য দুপুরের লাঞ্চ স্পেশালভাবেই তৈরি করা। 4:30 PM to 6:30 PM বিকেলে বারিশের কাছে উপস্থিত হয়ে কলেজের পড়া রিভাইজ দেওয়া ও পড়া ধরা। 6 PM to 7 PM মাগরিবের নামাজ ও বারিশের জন্য বিকেলের হালকা নাস্তা বা চা তৈরি। 7 PM to 10 PM বারিশের দেওয়া সমস্ত হোমওয়ার্ক ও অ্যাসাইনমেন্ট কমপ্লিট করা। 10 PM রাতের খাবার বানিয়ে খাবার খেয়ে সোজা বিছানায় যাওয়া। রুটিনের নিচে আরও কী কী কঠিন নিয়মকানুন লেখা ছিল তা পড়ার ধৈর্য ঝিলমিলের আর থাকলো না। ওর আগে ফুঁসতে ফুঁসতে কাগজটা বিছানায় আছাড় মেরে বলল, মানে কি এসবের? আমি এগুলো করব মানে? আপনার এই বিশাল বাড়িতে রাঁধুনি আছে, শেফ আছে, কাপড় ধোয়ার জন্য ওয়াশিং মেশিন আছে, তাহলে আমি কেন এইসব করতে যাব? হ্যাঁ, সকালে তোমাকে বলেছিলাম আমার এখানে থাকতে হলে আমার সব হুকুম মেনে চলতে হবে। তুমি নিজেও মাথা নেড়ে রাজি হয়েছিলে। এখন যদি এগুলো তোমার নিয়মে না কুলায় তবে স্পষ্ট করে বলো, আমি এখনই তোমায় তোমার বাপের বাড়ি রেখে আসছি। বারিশের এই আলটিমেটামে ঝিলমিল একদম দমে গেল। সে তখনও বুঝতে পারেনি ও একটা আস্ত জল্লাদের পাল্লায় পড়েছে, আর তার হুকুমগুলো এমন ভয়ঙ্কর হবে। যেই মেয়ে নিজের এক গ্লাস পানি নিজে ঢেলে খায় না, সে নাকি এই জলজন্ত খাম্বার জন্য ভোরবেলা উঠে রান্না করতে যাবে। নিজের একটা অন্যও কোনো মতো কাছে নিজেই মেয়ে, সে এখন এই লোকের গায়ের ঘামে ভেজা কোট শার্ট ধোবে। ভাবতে ওর গা রিডি করে উঠল। ঝিলমিল সোজা হয়ে দাঁড়িয়ে জেদি গলায় বলল, আমি এগুলোর একটাও পারবো না, ব্যাস। বারিশের মুখের ভাব 1 সেকেন্ডেই বদলে গেল। সে এক ঝটকায় দ্রুত এগিয়ে এসে ঝিলমিলের হাতটা শক্ত করে চেপে ধরল। টেনে দরজার দিকে গিয়ে যেতে যেতে বলল, তবে চলো, এখন চৌধুরী ভেলাতে রেখে আসছে। বারিশের এই একরুখা জেদ দেখে ঝিলমিল এবার সত্যিই ভয় পেয়ে গেল। বাড়ি ফিরে গেলে তো সব শেষ। ও যে কারণে বিয়ে করেছে, যা তার উদ্দেশ্য, তা কিছুই হবে না। উল্টো জারিফ আরও হাসবে, বিদ্রুপ করবে, আর দাদিমা তো ওকে ঢুকতেই দেবে না। ঝিলমিল ছিটকে নিজের হাতটা ছাড়ানোর চেষ্টা করে বলল, না, আমি যাব না। তাহলে চুপচাপ যা বলেছে চোখ কান বন্ধ করে পালন করো। বারিশের গলার স্বর বরফের মতো ঠান্ডা। কান্নায় টইটুম্বুর হয়ে উঠল মেয়েটার চোখ দুটো। কম্পিত গলায় অত্যন্ত অসহায়ভাবে বলল, আপনি কেন আমার সঙ্গে এমন করছেন? আমি কেন এগুলো করব বলুন তো? আমি এগুলোর একটা কাজও পারি না। প্লিজ, পড়ালেখা বাদে বাকি সব রুটিন কেটে দিন। বারিশ ওর এই কান্না ভেজা মুখের দিকে এক পলক তাকালো, কিন্তু তার মনের মধ্যে বিন্দুমাত্র দয়া হলো না। সে নিজের হাত ঘড়ির দিকে তাকিয়ে বলল, ঘুমিয়ে পড়ো, কালকে ভোর থেকে অনেক কাজ করতে হবে তোমায়, এনার্জি বাঁচাও। কথাটা শেষ করে বারিশ বেড সাইডের ল্যাম্পের সুইচটা অফ করে দিল। এক নিমিষেই গুটগুটে অন্ধকারে ডুবে গেল পুরো রুম। তারপর খাটের এক পাশে গিয়ে নিশ্চিন্তেই শুয়ে পড়ল। ঝিলমিল সেই অন্ধকারের মাঝেই বিছানায় স্তব্ধ হয়ে বসে রইল।
ওর এক হাতে তখনও সেই রুটিনের কাগজটা ধরা। অন্ধকারের মাঝে কাগজটা দেখা না গেলেও ওটার প্রতিটি শব্দ ঝিলমিলের মনে হচ্ছিল তার স্বাধীনতার উপরে এক একটা মরণ কামড়। সে চাইলেই এই মুহূর্তেই চলে যেতে পারত, কিন্তু জারিফ তো ওর সাথে অন্যায় করেছে। এভাবে অর্ধেক পথ ছেড়ে চলে গেছে জারিফ ওকে আর জঘন্য কথাও শোনাবে। 2 মাস আগেও তার জীবন কত সুন্দর ছিল, ভাবতে ওর বুকটা ভেঙে আসছে কান্নায়। তখন না ছিল জারিফের সাথে পাওয়া প্রতারণা, আর না ছিল এই বারিশ। লাইক কমেন্ট করতে ভুলবেন না। 2 মাস আগে আকাশ জুড়ে মেঘের ঘন ঘটা, পুরো ধরনী ধূসর চাদরে ঢাকা। ঘরের সেই গাঢ় অন্ধকারে বিকেলের আলোটুকু ম্লান হয়ে চারপাশটাকে সন্ধ্যার মতো থমথমে দেখাচ্ছে। চৌধুরী ভিলার এক কোণে ঝিলমিলের শোবার ঘরের জানালা, সেই জানালা ঘেঁষে দাঁড়িয়ে থাকা ডালপালা ছাড়ানো পেয়ারা গাছটা বাতাসে মৃদু দুলছে। জানালায় রাখা ছোট্ট সাউন্ড বক্স থেকে ভেসে আসছে রিমঝিমে ধারাতে গানের সুর। বৃষ্টির ছাটে ভেজা গাছের এক পাশের একটি ডাল একটু পরপরই নড়ে উঠছে। ঠিক সেই মুহূর্তে চৌধুরী ভিলার প্রধান গেটে এসে দাঁড়ালো বারিশ। পরনে তার লাল রঙের হাত কাটা গেঞ্জি আর কালো প্যান্ট। গেট দিয়ে ঢুকেই তার চোখ গেল পেয়ারা গাছটার দিকে। এই সময়ে গাছের উপরে ওঠে কি সেটাই একটু খুঁটিয়ে দেখার চেষ্টা করলো সে। তবে ওপরের ডালপালায় থাকা মানবটির কেবল পেছন দিকটাই চোখে পড়ল। পরনে একটি পিঙ্ক কালারের টি শার্ট আর 4 কোয়ার্টার লেডিস জিন্স প্যান্ট। বারিশ আর অহেতুক কৌতূহল বাড়ালো না, তার নজর ওখান থেকে সরে এলো। মূলত মেহেরাজকে ডাকতেই তার এখানে আসা। গল্পে আকাশের নাম পরিবর্তন করে মেহেরাজ রাখা হয়েছে, তাই সে ধীর পায়ে সদর দরজার দিকে এগিয়ে যেতে লাগলো। এদিকে ঝিলমিল তখন মহাব্যস্ত। ডালের মগজে থাকা এক লোভনীয় পেয়ারা পাড়ার জন্য সে বেশ কিছুক্ষণ ধরে কসরত করছে। ঘরের জানলা গলে এই গাছে চড়েছে সে। বাড়ির কেউ যদি তার এই বান্দরমি একবার দেখে ফেলে তবে নির্ঘাত ওর ঠ্যাং ভেঙে দেবে, সেই ভয়েই দ্রুত হাত পা চালাচ্ছে সে। তার উপরে আবার বৃষ্টির ছোঁয়ায় গাছের ডালপালাগুলো বড্ড পিচ্ছিল হয়ে আছে। একটা পেয়ারা ইতোমধ্যেই কামড়ে ধরেছে ঠোঁটের মাঝে, আর হাত বাড়িয়ে অন্যরা ধরার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। ঝিলমিলের বিরক্ত লাগছে। যে জিনিসটা নাগালের বাইরে থাকে সেইটাই কেন এত সুন্দর দেখায়। যেমন এই পেয়ারাটা অসম্ভব সুন্দর দেখতে, কত নিখুঁত আর টসটসে দেখতে। এটাকে আজ পেরে ঘরে না ফিরতে পারলে রাতে ওর চোখে কিছুতেই ঘুম আসবে না। জেদ চেপে বসলো মাথায়। ঝিলমিল এবার ডালের একদম শেষ প্রান্তে চলে এসেছে। ভারসাম্য বজায় রাখতে নিজের পায়ের দুটো বুড়ো আঙ্গুলের উপরে সমস্ত ভর ঠেলে দিল ও। শরীরটাকে যতটুকু সম্ভব প্রসারিত করে পেয়ারাটার বোটা হালকা ছুঁয়েও ফেলেছিল, কিন্তু ঠিক তখনই অঘটন ঘটল। পায়ের নিচের ভেজা ডালটা থেকে আচমকাই ফসকে গেল ও দুটো পায়ে। ভারসাম্য হারিয়ে ডালপালা ভেঙে সোজা নিচের দিকে পড়ে যেতে লাগলো সে। মুখে পেয়ারাটা শক্ত করে চেপে থাকায় এই চরম বিপদেও গলা ফেটে কোনো চিৎকার বের হলো না। আসন্ন পরিণতির কথা ভেবে মেয়েটা তীব্র আতঙ্কে নিজের চোখ দুটো খিচে বন্ধ করে ফেলল। পড়ে গিয়ে মরে গেলে তো গেলই, তবে হাত পা ভেঙে যতটুকু অক্ষত থাকবে বাকিটা ওর মা ভাঙবে। কিন্তু মাটিতে আছাড় খাওয়ার সেই ব্যথাটা ঝিলমিলের শরীর অনুভব হলো না। শূন্য ভাসতে ভাসতে আকস্মিকভাবেই শক্ত আর প্রচণ্ড বলিষ্ঠ কোনো অস্তিত্বের মাঝে সে থমকে গেল। পতন ঠেকাতে অবচেতনেই ওর 2 হাত দিয়ে জড়িয়ে ধরল কারোর চওড়া কাঁধ। শূন্যে ঝুলতে থাকা পা দুটো ছিটকে গিয়ে স্বয়ংক্রিয়ভাবেই বেষ্টন করে নিল কারোর শক্ত কোমর। হঠাৎই নিজেকে এমন নিরাপদ আশ্রয়ে আবিষ্কার করে বন্ধ চোখের মাঝেই ভ্রু কুঁচকে উঠল কিশোরীর। হাতের নিচে নরম মাটি বা গাছের ডালের বদলে অন্য কিছু একটা টের পেল। ওটা ছুঁয়ে দেখার চেষ্টা করলো সে। আঙুলের স্পর্শে মনে হলো কোনো মানুষের চওড়া বুক ওটা। সংশয় নিয়ে অবশেষে নিজের চোখ মেলে তাকালো ঝিলমিল। তাকাতেই বিষয়ে ওর চোখ দুটো চড়ক গাছ হয়ে গেল। চোখের সামনে তার অত্যন্ত সুদর্শন যুবক, যার তীব্র চোখজোড়া স্থির হয়ে আছে ঝিলমিলের উপরে। ঝিলমিলের মুখে কামড়ে ধরা সেই পেয়ারার অন্য প্রান্তটি যুবকের ঠোঁট স্পর্শ করে আছে। যুবকের ভেজা চুলগুলো থেকে 2-1 ফোঁটা জল কপাল বেয়ে গড়িয়ে পড়ছে নিচে।
মেয়েটাকে এভাবে বোকার মতো তাকিয়ে থাকতে দেখে যুবকটি নিজের মুখ বাড়িয়ে ঝিলমিলের ঠোঁটের ফাঁকে থাকা পেয়ারাটা নিজের মুখ দিয়ে এক ঝটকায় ওটা ছুঁড়ে ফেলে দিল অন্য পাশে। গম্ভীর গলায় সে সরাসরি প্রশ্ন ছুড়ে দিল, কে তুমি? পেয়ারা চুরি করছিলে কেন এখানে? ঝিলমিল তখনও ঘোরের মধ্যে। যুবকের প্রশ্ন শুনেই সে ঝটপট ওখান থেকে নেমে যেতে চাইল, কিন্তু তখনই খেয়াল করলো ওর দুপা তখনও ছেলেটার কোমর শক্ত করে জড়িয়ে ধরে আছে। লজ্জায় আর আড়ষ্টটায় লাল হয়ে সে ছটফট করে বলে উঠল, ছাড়ুন, নামতে দিন আমায়। যুবকটি ওকে ছাড়ল না, আরো শক্ত করে ধরে রেখে বলল, না, আগে বলো কে তুমি? চোর কোথাকার? নিজের বাড়িতে চোর অপবাদ শুনে ঝিলমিলের ভেতরের জেদ চাড়া দিয়ে উঠল। সে গলা উঁচিয়ে বলল, আমি চোর নই, এটা আমার পেয়ারা গাছ। যুবকটি ভ্রু কুঁচকে তাকালো। তোমার মানে? ঝিলমিল এবার গায়ে জোরে লোকটার কোল থেকে নিচে নেমে এলো। পুরো শরীর বৃষ্টির ছোপে ভিজে একাকার। টি শার্টটা শরীরের সাথে লেপটে যাওয়ায় সে একটু অস্বস্তিতেই পড়ল। তড়িঘড়ি করে দু হাত আড়াআড়িভাবে নিজের বুকের উপরে ভাঁজ করে নিজেকে আড়াল করার চেষ্টা করে একটু ইতস্ত করে বলল, চাচু, আপনি হয়তো আমায় চেনেন না, আমি ঝিলমিল, মেহেরাজ চাচুর ভাতিজি। তবে আমি আপনাকে চিনি। বারিশ, আপনি বারিশ তাই না? মানে বারিশ চাচু। যুবকের মুখের গভীর ভাবটা এক পলকেই বদলে গেল। চোখের দৃষ্টিতে এক অদ্ভুত জটিলতা ফুটিয়ে সে কিছুটা চড়া সরে জিজ্ঞেস করলো, তুমি কে? ঝিলমিল একটু বিরক্ত হয়েই ঠোঁট উল্টে বলল, বললাম তো আমি ঝিলমিল। তুমি আলতাফ চৌধুরীর মেয়ে? বারিশের গলায় এবার চরম বিস্ময়। সে খুব অবাক হয়ে ওপর নিচ কুটিয়ে দেখল সামনে দাঁড়িয়ে থাকা এই চঞ্চল কিশোরীকে। ঝিলমিল নিজের ভেজা চুলগুলো কানের পিছনে গুজে দিয়ে বেশ বুক ফুলিয়ে জবাব দিল, হ্যাঁ। বারিশ চোখের পলক ফেলতে ভুলে গেল, কিন্তু নিজের ভেতরের অবাক ভাব সে বুঝতে দিল না কিশোরীকে। তুমি না ছোট ছিলে? তো আমি কি এখন বুড়ি হয়ে গেছি? বেশ চেঁচিয়ে উঠে বলল ঝিলমিল। বারিশ আর কোনো জবাব দিল না। মুখে কিছু না বলেও তার গভীর চোখের দৃষ্টি তখনও এই মেয়েটার উপরই স্থির হয়ে রইল। ঝিলমিল আর তাকে পাত্তা না দিয়ে হনহন করে ঘুরে মাটিতে ছিটকে পড়া পেয়ারাগুলো একে একে তুলে নিতে লাগলো। 4টা পেয়ারা 2 হাতে ভরে তুলে নিল। আরেকটা তুলে নিতেই অমনি হাতের ভারসাম্য হারিয়ে আগেরগুলো টুপটাপ করে নিচে পড়ে গেল। মেয়েটা বিরক্ত মিশিয়ে পুনরায় সেগুলো তুলতে যেতেই বাকিগুলো কোল কোলে আবারও ঘাসের উপরে ড্রপ খেলো। কোনোভাবেই সে একসাথে সবগুলো তুলতে পারছিল না। ঝিলমিলের কাণ্ড কারখানা বারিশ চুপচাপ দাঁড়িয়ে দেখছিল। এক পর্যায়ে সে ধীর পায়ে এগিয়ে এসে নিজের বড় এক মুঠোতেই মাটিতে পড়ে থাকা সব কটা পেয়ারা অনায়াসেই তুলে নিল। তারপর বেশ হুকুমের সুরে বলল, ভেতরে যাও, আমি এগুলো নিয়ে দিচ্ছি। ঝিলমিল তড়িৎ গতিতে মাথা ডানে বামে নাড়িয়ে সোজা বারণ করে দিল, আপনি যান, আমি ওই দিক দিয়ে ভেতরে যাব না। ভ্রু ভাঁজ ফেলে গম্ভীর গলায় জানতে চাইল বারিশ, কেন? এমনিতে বৃষ্টিতে ভিজে একাকার হয়েছি, তার উপর আবার গাছে উঠেছি শুনলে আম্মু একদম কাঁচা চিবিয়ে খাবে। বারিশ একটু অবাক হয়ে চারপাশটা দেখে নিয়ে বলল, তাহলে ঘরে ঢুকবে কিভাবে? কেন, এখান দিয়ে। ঝিলমিল বেশ চটপটে ভঙ্গিতে হাত উঁচিয়ে নিজের শোবার ঘরের খোলা জানলার দিকে লাগানো ছোট্ট বারান্দার দিকে ইঙ্গিত করলো, যার সহজ মানে হলো সে আবার ওই পিছল গাছ বেয়েই উপরে উঠবে। বারিশ চোখ এবার কপালে উঠল, বলল, এসেছিলে কিভাবে? এখান দিয়েই। বাদর। কি বললেন? কিছু না। দূর থেকে ঝিলমিলের মায়ের কণ্ঠ ভেসে আসছে। ঝিলমিল তড়িঘড়ি করে পেয়ারা গাছের দিকে যেতে চাইল, তবে বারিশ ও টি শার্টের পেছনের অংশ টেনে ধরে বলল, চুপচাপ মেইন দরজা দিয়ে বাসায় ঢুকবে, চলো আমার সাথে। কথাটা বলেই সে ঝিলমিলকে প্রায় এক প্রকার টেনে হিঁচড়ে সদর দরজার দিকে নিয়ে যেতে থাকে। ঝিলমিল রেগে মেগে চেঁচাতে গিয়েও মায়ের ভয়ে মুখ খুলতে পারে না। গলার স্বর যতটা সম্ভব নামিয়ে ফুঁসতে ফুঁসতেই বলতে থাকে, আরে ছাড়ুন, কি করছেন কি? হাতটা ছাড়ুন বলছি। কিন্তু ওর ওই পাথরের মতো শক্ত হাতের গ্রিপ থেকে নিজেকে মুক্ত করার সাধ্য ওর ছিল না। আলটিমেটলি চৌধুরী ভিলার মেইন গেট দিয়েই বারিশ ওকে ভিতরে নিয়ে প্রবেশ করে। চৌধুরী ভিলার লিভিং রুমে তখন বিকেলের নাস্তার বেশ একটা জমজমাট আমেজ। সবাইকে চা নাস্তা পরিবেশন করে নাজমা বেগম সিঁড়ির গোড়ায় দাঁড়িয়ে ওপরের ঘরের দিকে তাকিয়ে মেয়েকে ডাকছিলেন। তখনই সদর দরজার দিকে চোখ পড়ে আলতাফ চৌধুরীর। মেয়েকে ওই অবস্থায় দেখে তিনি সোফায় বসে হাঁক ছাড়েন।
কিন্তু পরক্ষণে যখন ঝিলমিলের পেছন থেকে ভেজা শরীরে বারিশ ড্রয়িং রুমে পা রাখে, আলতাফ চৌধুরীর মুখে চায়ের চুমুকটা গলায় আটকে যায়। তিনি মারাত্মক বিষম খেয়ে কাস্তে কাস্তেই সোফা ছেড়ে দাঁড়িয়ে পড়েন। বারিশ অত্যন্ত স্বাভাবিক ভঙ্গিতে এগিয়ে আস্তে আস্তে ঠোঁটের কোণে বাঁকা হাসি ঝুলিয়ে বলে,